আগস্ট উনি পালিয়ে যাওয়ার পরে। এই জুলাই মাসকে সামনে রেখেই উনি প্রতিজ্ঞা করলেন বা উনি একরকম জানানি দিলেন। এর আগেও আমরা জানি যে তিনি ডিসেম্বরে আসবেন। এর আগে উনি বলেছেন উনি টুক করে ঢুকে যাবেন। কাছাকাছি আছেন। তো বাস্তবতা কি আপনি কি মনে করছেন যে আসলেই কি উনি আসবেন নেতাকর্মীদেরকে নিয়ে? প্রস্তুতি হচ্ছে মানে প্রস্তুতি নিচ্ছেন? বাংলাদেশের নেতাকর্মীও প্রস্তুত উনাকে গ্রহণ করার জন্য? বা বাংলাদেশের মানুষের কি প্রতিক্রিয়া হওয়া উচিত? আসলে এগুলো উনি এবারে শুধু একটু ব্যতিক্রম বিষয়টা হলো উনি টেলিফোনে কথা বলেছেন। তো যেহেতু একটা আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স, তারা নিশ্চয়ই তাদের কণ্ঠস্বরটাকে তারা আমি বিশ্বাস করতে চাই, আমরা হুম, মিডিয়াতে কথা বলি সেই হিসাবে যে তারা ফরেনসিক করেই কনফার্ম হয়েই তারা তাদের সাক্ষাৎকারটা ছেপেছেন। হুম, এছাড়া হুম, এই বক্তব্যের আর কোনো সার বক্তব্য নেই। আর এটা হলো যে কি উনি কোনো প্রতিশ্রুতি না, উনি একটা উনার আ মনের ভাব প্রকাশ করেছেন যেটা গত ২ বছর থেকে আপনি যেমনটি বলছিলেন বলে আসছি। কিন্তু এটা মূলত আসলে সত্যিকার অর্থে কি এই ধরনের ঘটনাগুলো ইতিহাসে ঘটে না। এখন উনার দলের নেতারা বা কর্মীরা পলাতক যারা আছেন, মামলা যারা সাজাভুক্ত আছেন, তারা হয়তো বিষয়টাকে তুলনা করে ফেলেন তারেক রহমান সাহেবের সাথে। হুম, 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 ঠিক আছে? এখন তারেক রহমান সাহেবের সাথে যেটা প্রধানমন্ত্রীর সাথে যেটা তুলনা করেন যে তিনিও তো ১৮ বছর ছিলেন, আসছেন, এসে সরাসরি মানে একদম সিংহাসনে বসে গিয়েছেন। হ্যাঁ? ২৫ হুম, দিনের মাথায়। তাহলে এখানে ব্যতিক্রম নয় কেন? তিনি তো তার চেয়েও আরো শক্তিশালী নেত্রী এবং তাদের ভাষায় আওয়ামী লীগের হুম, ভাষায় তারা অনেক সংগঠিত, অনেক শক্তি। কিন্তু তারা একটা ছোট্ট জায়গায় এসে কিন্তু তারা কখনো এই জায়গাটায় তারা আসতে চায় না। যে তারেক রহমান সাহেব কিন্তু কোন গণ আন্দোলনের মুখে বিপ্লবের মুখে পালিয়ে যাননি। হুম, প্রথমত হুম, কথা হলো এটা। ২য় নম্বর কথাটা হলো যে কি যখন যতটুকুই আন্দোলন হয়েছে বা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি হয়েছে বা তার পরিবারের প্রতি হয়েছে, বিএনপির প্রতি হয়েছে। তারা তিনি দেশ ছেড়ে চিকিৎসার জন্য দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এটা একটা প্রেক্ষাপট। আর হুম, পরবর্তীতে যে অংশটা অর্থাৎ উনার মায়ের নেতৃত্বে একদম ১ম সারি, ২য় সারি, ৩য় সারি অলমোস্ট 95% নেতারা দেশেই ছিলেন। হুম, মাটি কামড়ে ছিলেন। মাটি অত্যাচারের কামড়েছিলেন। মুখে মামলা ছিলেন। হুম, মামলার মাথায় নিয়েছিলেন, ধান খেতে, পাট খেতে, জঙ্গলে, বনে বাধাড়ে যেখানে সেখানে ছিলেন। তো এই প্রেক্ষাপটটার সাথে যখন আওয়ামী লীগ এই কথাটাকে আনে, আমি যেটা মিডিয়াতে দেখছি এই বক্তব্যের পরে অনেকেই মানে ওইটাকে উৎসাহভাবে কেউ মানে কি বলবো বিদ্রূপ স্বরূপ ব্যঙ্গাত্মকভাবে। তারেক রহমান হুম, হ্যাঁ, ব্যঙ্গাত্মকভাবে তারেক রহমান সাহেবের প্রসঙ্গটাকে নিয়ে আসছেন। এটা কোনোভাবেই এক জায়গায় যায় না। কোথায় আপনার ২৪ এর বিপ্লব আর কোথায় 111 এর একটা মানে ষড়যন্ত্র? ২ টা কি এক জায়গায় যায়? তারা কতটা বোকার স্বর্গে বসবাস করে? একদিকে যেমন এটা হলো যেমন একটা দিক, তেমনি একটা দিক হলো যে কি এখন উনি যে কথা বলতেন আরেকটা দিক এখানে বড় পার্থক্য। তারেক রহমান সাহেবের একটা এজ ছিলেন, বয়স এখনো আছেন। উনি যখন দেশ হুম, ছেড়ে আসছেন, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। উনার প্রতি নির্যাতন করা হয়েছে। কিন্তু উনার বয়স তো সেই পরিমাণে ছিলেন না। তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর এখন রাষ্ট্রের ক্ষমতা নিলেন। উনার সেই বয়সটা রিকভার করে মানে ওই জিনিসটা যাওয়ার মতো উনার সেই এনার্জিটা আছে। হুম, এখন মুখে পটর, পটর করলেই তো মানে হবে না। উনি যদি মনে করেন যে উনি এখনো মানে ১৬, ১৭, ১৮ বছরের কিশোরী, ওই যে তখন যে একবার জিয়াউর রহমান সাহেব উনাকে দেশে এনে মানে স্থান দেওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে মেরে ফেলছে। হ্যাঁ? ৭০ দিনের মাথায়, ১৩ দিনের মাথায়। তো এই ভাবছে যে এইখানে মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ওরা ওই স্বপ্ন হুম, দোষেই তারা ব্যস্ত আছে। তারা ভাবতেই চান না যে না এখন তার বয়স ৮০ বছর। তারা ভাবতেই চান হুম, না যে এখন রাজনীতির অনেক সমীকরণ বদলে গেছে, ভূ-রাজনীতি হুম, বদলে গেছে। যাদের উপরে হুম, আসবে, যাদের উপরে ভর করে উনি আসবে, যাদের উপরে ভর করে উনি উনার বাবা একেবারে স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে আমাদের স্বাধীনতা কখনো, কখনো মানুষের মনে আঘাত সৃষ্টি করে কেন? উনার বাবার অত্যাচারের কারণে। কারণ হুম, স্বাধীনতা যুদ্ধটা বাংলাদেশের মানুষ করেছিল, পাকিস্তান আমাদের উপর অত্যাচার করেছিল বিধায়। স্বৈরতান্ত্রিক হুম, মনোভাব করেছিল বিধায়। বৈষম্য করেছিল বিধায়। ভোটাধিকার হরণ করেছিল বিধায়। তো ঠিক যেটার কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের মানুষ করলো, তার বাবা এসে তো সেটাই করলো একদলীয় বাকশাল করে। সব হুম, বৈষম্য তৈরি করলো, আত্মীয়করণ করলো, সব জায়গায় আত্মীয়দেরকে বসালো, রক্ষী প্যারালাল সেনাবাহিনীর প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করলো। এই হুম, অপকর্মগুলো তো তাদের হাত দিয়ে শুরু।
তারা কিভাবে মানে আমাদের স্বাধীনতা মানে সোল এজেন্ট হয়? তারপরে ইন্দিরার সাথে চুক্তি কে করেছে, যেটাকে গোলামের চুক্তি বলা হয়েছে? হয় এখনো, ইতিহাসও তাই বলে। কেন? এই যে ভারতের সাথে সেই সময় যে আপনাকে তারা মানে এই মানে বন্ধক রেখেছে, সেখান থেকে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছেন ওনাকে সেই চেষ্টা মানে ভারতের বিরুদ্ধে একটা স্বতন্ত্র কূটনীতি এবং মানে একটা সভরেন কান্ট্রি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার বিশ্ব মানচিত্রে, তাকে সেটা করতে দেওয়া হয়নি। 3.5 বছরের মাথায় ওনাকে হত্যা করা হলো, সেখানেও জড়িত। এবং তো সেগুলো তো শোনা কথা, তদন্তে আরো কিছু বেরিয়ে এসেছিল, তখন এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। সেই রয়ের কানেকশনে তো শেখ হাসিনাও ছিলেন। শেখ হাসিনাকে তাকে প্রশিক্ষিত করেই তো মানে দেশে পাঠিয়েছে। এখন উনি যদি মনে করেন এই 2 বছর উনি প্রশিক্ষণ নিয়েছেন, সে আগের জমানা। এখন কি আপনি বলেন ভূ রাজনীতি সে জায়গায় আছে? বাংলাদেশের অবস্থা সেই জায়গায় আছে? একদিকে যেখানে জনগণ এতটা বিক্ষুব্ধ, একটা মানে কি বলবো, একটা অগ্নিগর্ভ অবস্থায় উনি দেশ থেকে পালাই গেলেন। সেই দেশে এত পালাই যদি আসবেনই যখন ফিরে, পালিয়ে গেলেন কেন? অতটুকু বা আওয়ামী লীগ, এই যে রুমিন ফারার কথা বলেন, এই যে কথাটা উনি বলে, আমরা আসলে সমালোচনা করতে চাই না ওনাকে, যাই হোক যেটা হোক, কিন্তু বক্তব্য হলো যে উনি যে কথাটা বলেন, যেটা বোঝান যে আওয়ামী লীগের হাত দিয়ে 47, 48, 70 বছরের রাজনৈতিক দল, এই না, সেই আওয়ামী লীগের কবর শেখ মুজিব নিজে করে দিয়েছেন বাকশাল কায়েম করে। এটা আরেকটা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জিয়াউর রহমান করার সুযোগ দিয়েছেন, পুনর্জন্ম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের আদলে আসছে। ওই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ একসা। 69-এর গণ আন্দোলনের যেটা করছে বলতে চায় সেটা এক না। না, রুমিন ফারানা তো জানে 24-এ কি হয়েছে, সেই প্রেক্ষাপটে উনি কি উনি আসলে নিজেও ছিলেন সংবিধানকে মাঠে, সামনে রেখে উনি নিজেও উনি নিজেও ছিলেন। হ্যাঁ, সেই প্রেক্ষাপটে উনি কেন সংবিধানকে দেখাচ্ছেন? উনি আবার দ্বিতীয় না, শপথ, প্রথম শপথ সেটাই নিয়ে উনি কথা বলছেন। প্রশ্নটা হলো যে কিন্তু মানুষের তো সেখান থেকে আহত হয়। আর উনি নিজে এত বুদ্ধিমতী মানুষ বা এত ট্যালেন্টেড, তো উনি এটা বুঝেন না যে বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়নের রাজনীতি, গুন্ডামের রাজনীতি। আমি সেটা যদি বিএনপির বেলায় হয়, আপনি নিশ্চিত করে দেখবেন যে বিএনপির বেলায় হলো সে আগামীতে সে রাজনীতিটা চলবে না বাংলাদেশে। এবং এটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সুন্দরভাবে বুঝেছেন। আপনি দেখেন ওনার বক্তব্য, ওনার চলন বলন করণ, বিরোধী দলের সাথে ওনার আচরণ, জুলাই যোদ্ধাদের প্রতি রেসপেক্ট দেখানো, আসেন অনেকাংশে কমে আসছে, অনেকাংশে প্রায় 80% কমে গেছে, তারা কমফোর্ট জোনে আছে। এই যে শান্তিপূর্ণভাবে তাদের যে পদযাত্রাগুলো, যে এনসিবির যেটা হচ্ছে, শান্তিপূর্ণভাবে কি আপনার এটা হতো যদি মানে বিএনপি যদি সেখানে বাগড়া দিত? তাহলে বিরোধী দল এবং সরকার দল সমঝোতার ভিত্তিতে যেভাবে তারা এগুচ্ছে, এই জায়গাতেই সেখানে সেই অবস্থান এটা হতে পারে না। আর যেখানে ভূ রাজনীতির যেটা আমাদের এই অঞ্চলের যে রাজনীতির প্রেক্ষাপট, এই অঞ্চলে ভারতের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে, বিশ্বাস করুন। তার সাথে কেউ নাই, মালদ্বীপ নাই, নেপাল নাই, তার আশপাশের যতগুলো রাষ্ট্র আছে, শেষ পর্যন্ত বাংলাদেশ ছিল। হাসিনার যেদিন মানে এটাকে আমি তো এই পলায়ন বলবো না, এটাকে আমি বলবো রাজনৈতিকভাবে তার মৃত্যু হয়েছে যেদিন, সে 5ই আগস্ট, সেদিন ভারতেরও মৃত্যু হয়েছে, এখানে কবর হয়েছে। ভারতের আধিপত্য আর এখানে চলবে না। ভারতের আধিপত্য যদি এখানে না থাকতো, ভারতের আধিপত্য না থাকলে আমাদের 24-এর দরকারই হইতো না। কারণ আমাদের দেশ তো আমরা তো ওই স্পিরিটটা নিয়ে দেশ স্বাধীন করছে, যে স্পিরিটটা আবার 24-এ সবার মনের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন কথাটা হলো যে অনেকে বলে না যে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এখন বলেন এরশাদের স্বৈরাচারী আচরণ আর হাসিনার স্বৈরাচারী আচরণটা কি এক? মানে তখন কি এরকম আয়নাঘর, এরকম গুম করে ফেলানো, মানে আপনার পেট কেটে তারপর বুড়িগঙ্গাতে সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে ফেলানো, এত লোমহর্ষক ঘটনাগুলো, এত হত্যাযজ্ঞ, এত ভারতের আধিপত্য বাংলাদেশে এরশাদের আমলও ছিল। এরশাদের আমলেও কি তখন এত হতো? এরশাদের আন্দোলনের সাথে এটা মিলে। আমরা ওই জায়গাতে বলতে চাই যে এটা বাংলাদেশের স্বাধীনতার পরে একটা সর্ববৃহৎ আন্দোলন বাংলাদেশ দেখেছে। আর সেই আন্দোলনের তোপে যেখান থেকে হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, ঠিক ভারতের আধিপত্যবাদেরও এখানেই কবরচিত হয়েছে। বাকি ফাইনালটাই চীন এবং মানে এই ভূ রাজনীতির ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দিয়ে বাকিটাও নিষ্পত্তি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন আর ঐক্যবদ্ধ, প্রতিটা মানুষ সজাগ। এখন তারা যেটা দেখেন, আপনি অনুকম্পা আশার যদি একটা অনুনয় বিনয় থাকে,
সেটা কি আছে? হুম। ওনার বক্তব্য এখনো সে প্রতিহিংসা। আসবো, সব না, কয়টাকে তারা তো দেখে ছাড়বো।